নন্দাকে দিয়ে বিজিতকে টোপ দেওয়া হলো মায়া ও পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নন্দা বিজিত ও শিবানীর ব্যাপারে সব ঘটনা খুলে বলে। তো হঠাৎ একদিন রাতে যখন বিজিত তার বন্ধুদের নিয়ে ড্রিঙ্কস করছিল, ঠিক তখনই শিবানী বাড়ি থেকে বের হয় থানার উদ্দেশ্যে। তখনই বিজন এসে বলতে থাকে, কি ব্যাপার শিবানী, কোথায় যাচ্ছ তুমি? তখনই শিবানী বলতে থাকে, আমি থানায় যাচ্ছি, তোমাকে এক্সপোজ করে দেব আমি। তুমি আমাকে ঠকিয়েছ, তোমাকে আমি ছাড়ব না। তুমি যে অন্যায়টা করেছ আমার সঙ্গে, সে অন্যায়ের প্রতিবাদ করব আমি। তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব। আমি দরকার হলে তোমাকে নিজের হাতে খুন করব, তারপরেও আমি তোমাকে ছাড়ব না। তখন বিজন বারবার শিবানীকে আটকানোর চেষ্টা করে, কিন্তু শিবানী কোনোভাবে শোনে না। শিবানী বারবার বলতে থাকে ও পুলিশে যাবেই, পুলিশের কাছে ও ইনফর্ম করবেই, তা না হলে ও কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। তখন বিজন বারবার শিবানীকে বলতে থাকে, প্লিজ শিবানী, বোঝার চেষ্টা করো, এরকম করো না। তখন শিবানী কোনো কথা না শুনে পালাতে থাকে। ঠিক তখনই আমি সামনে আসায় আমার সঙ্গে ধাক্কা খেয়ে যায় শিবানী। এরপরে মাটিতে পড়ে যায় শিবানী। তখনই আমি শিবানীকে ধরে ওঠাই আর বলতে থাকি, শিবানী কি হয়েছে, তুমি এরকম করে দৌড়াচ্ছ কেন? কি হয়েছে বোন, উঠে দাঁড়াও। এরপরে আমি শিবানীকে উঠে নিজের সামনে দাঁড় করালে ঠিক তখনই পেছন থেকে বিজন এসে শিবানীর মাথায় আঘাত করে। তখনই শিবানী মাটিতে লুটিয়ে পড়ে শিবানী জ্ঞান হারিয়ে ফেলে। তখন বিজন হাসতে থাকে আর বলতে থাকে, আমি তোমাকে প্রচণ্ড ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছ শিবানী। আমি এটা মেনে নিতে পারবো না। আমি আমার স্বপ্ন কিছুতেই ভেঙে যেতে দেব না। আমার স্বপ্নে আমি আমার স্বপ্ন অটুট, কিন্তু তুমি যেভাবে আমার স্বপ্নটা ভেঙে দিতে চাইছো, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এরপরেই আমাকে দেখে বিজন বলতে থাকে, তুই যদি কিছু বলিস তবে তোকেও শেষ করে ফেলব। তুই তো আমাকে ভালোবাসিস, তুই কথা দি, তুই কাউকে কখনো কিচ্ছু বলবি না। তখন আমি বিজনের কথায় কথা দিয়ে আমি আর কাউকে কিছু বলিনি। আমি বিজনের কথাই চুপচাপ ছিলাম, কারণ ও আমাকে ওর ভালোবাসার দোহাই দিয়েছিল। আমি ওকে প্রচণ্ড ভালোবাসতাম, তার কারণেই নিজের ভালোবাসার কথা ভেবেই আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম যে ও হয়তোবা এইটা করার পরে শুধরে যাবে। তখন দেখা যায় বিজনের বন্ধুরা বলতে থাকে, বিজন এটা কি করলি তুই? তখনই বিজন বলতে থাকে, ওকে শেষ করে দে আর মাটিতে পুঁতে দে। আমার স্বপ্নের পথে যে বাধা হয়ে দাঁড়াবে আমি তাকেই শেষ করে দেব। আমি তাকে কিছুতেই এই পৃথিবীতে রাখতে পারবো না, কারণ আমার স্বপ্নটা আমার কাছে অনেক অনেক মূল্যবান। এরপরে তার বন্ধুরা বলতে থাকে, এটাকে খুন করলে তুই কোথায় যেতে পারি তুই জানিস? তখন বিজন বলতে থাকে, আমার এ কাজে একটু খুন খারাপই করতে হয়। আমি না হয় আমার বউকে দিয়েই শুরু করলাম। এরপরে দেখা যায় বিজনের বন্ধুদের বিজন বলতে থাকে, তোদের যেটা করতে বলছি সেটাই কর, এর বাহিরে তোদের আর কিছু করতে হবে না। তোদের যে কাজটা দিয়েছি সে কাজটা করতে বলছি, কর, না করলে আমাকেই করতে হবে। এ বলে ও কাটারি হাতে তুলে নেয় আর তখনই শিবানীকে সেখানেই মেরে ফেলে আর মাটিতে পুঁতে দেয়। কথা শুনে কান্নায় ভেঙে পড়ে শিবপ্রসাদ। তখন নন্দা বলতে থাকে, বিশ্বাস করবেন, আমি কিছুতেই এগুলোতে সায় দিইনি, কিন্তু আমি প্রাণের ভয়ে চুপ করেছিলাম। আর ওকে ভালোবেসে ওর ভালোবাসায় অন্ধ হয়ে আমি চুপ ছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তোবা শিবানী তো এখন মরেই গেছে, শিবানীকে যদি আমি মুখ খুলি তাও তো ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু আমি যদি চুপচাপ থাকি, যদি আমি বিজনকে পাই, কিন্তু আমার ধারণা ভুল ছিল। বলবে ও শিবানীকে এই মাটিতে পুঁতে দিয়ে এখান থেকে চলে যায়, আর কখনো আসেনি। অনেক বছর হয়ে গেছে আর এখনও আমি ওর সামনে পড়িনি, আমি ওর সামনে দাঁড়াতে পারিনি। ও এভাবে আমাকে ছেড়ে কোথায় গেছে আমি নিজেও জানি না। এরপর থেকে আমার সঙ্গে আর যোগাযোগ হতো না। শুধু ওর বন্ধুরা আমাকে বলতো আমি যেন কোনোভাবে ওর সঙ্গে কোনো কিছু যোগাযোগ করার চেষ্টা না করি, আর কাউকে যেন এ ব্যাপারে কিছুই না বলি। এরপরে দেখা যায় শিবপ্রসাদ একটি বিয়ের কার্ড নিয়ে নন্দাকে বলতে থাকে, এই কার্ডটা পুরো কুসুমপুর গ্রামে ছড়িয়ে দাও, আর ও সবাইকে বলবে যে এই সামনে পয়লা বৈশাখে শিবানী আর বিজিতের বিয়ে হচ্ছে, শিবানী আর বিজনাল একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসছে। তখন নন্দা বলতে থাকে, কিন্তু শিবানী কোথা থেকে আসবে? শিবানী তো নেই। শিবানী কি করে বিয়ের পিঁড়িতে বসবে? ও তো খুন হয়েছে। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ আসবে, সবাইকে জানিয়ে দাও যে শিবানী তোমার সঙ্গেই আছে, আর শিবানীকে কি করে জোগাড় করতে হয় সেটা আমি ম্যানেজ করে নেব। তুমি তোমার কাজটা করো প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। এরপরে দেখা যায় এদিকে বিজিতকে আয়েশে বলতে থাকে, আমি তোমার কাছে জবাব চাইছি।
এরপরে নন্দা বিজিতকে সেখান থেকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে আসে আর দরজা আটকে বিজিতকে বলতে থাকে, প্লিজ প্লিজ বিজিত, আমাকে সবটা খুলে বলো। আর তুমি তুমি শিবানীর কথা শুনে এতটা চমকে গেলে কেন? শিবানী কে? শিবানীর ব্যাপারে সবটা খুলে বলো, তা না হলে তুমি ঝামেলায় পড়ে যাবে। আমার মনে হচ্ছে তুমি আস্তে আস্তে অতলে তলিয়ে যাচ্ছ, নিজেকে নিজেকে সাগরের নিচে তলিয়ে দিচ্ছ। এখনো সময় আছে বিজিত, আমাকে আমাকে সবটা খুলে বলো। আমি চাইলেই তোমাকে বাঁচাতে পারি। আর যদি না বলো তবে কিন্তু তোমার অনেক বড় বিপদ হয়ে যাবে। তুমি জানো না কত বড় ঝামেলায় পড়তে চলেছ তুমি। কারণ শম্ভুনাথ গাঙ্গুলি বলতে আমি বুঝতে পারছি যে এটা অবশ্যই শিবপ্রভুনাথ গাঙ্গুলির বাবা শম্ভুনাথ গাঙ্গুলি। কিন্তু উনি আমাকে নিমন্ত্রণের কার্ডটা পাঠিয়েছে, তার মানে অবশ্যই খটকা আছে। তাই এখনো সময় আছে বিজিত, আমাকে সবটা খুলে বলো। তখনই বিজিত বলতে থাকে, বর্দি আমি আপনাকে সবটা বলবো, আমাকে একটু 2 মিনিট সময় দিন, আমি একটা ফোন করব, তারপরে আপনাকে সবটা আমি বলছি। এদিকে দেখা যায় নন্দা মায়াকে বলতে থাকে, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাকে পুরোপুরি হেল্প করব। ঠিক তখনই বিজিত ফোন করে নন্দাকে। এরপরে নন্দা ফোন ধরলে বিজিত বলতে থাকে, আরে নন্দা, ওখানে কুসুমপুরে কি কোনো বিয়ে হচ্ছে? তখন দেখা যায় নন্দা বলতে থাকে, হ্যাঁ হচ্ছে তো। তখন কথা শুনে দেখা যায় তখনই বিজিত বলতে থাকে, তার মানে কার বিয়ে হচ্ছে? আমি তো কিছু জানি না। তখনই বিজিতের কথা শুনে নন্দা বলতে থাকে, কেন, শিবানীর সঙ্গে বিজনালের বিয়ে হচ্ছে। এখানে তো পুরো গ্রামটা সাজানো হচ্ছে, পুরো গ্রাম সাজানো হচ্ছে, বাড়ি সাজানো হচ্ছে। শিবানী কোণে সেদিন বিজনের জন্য অপেক্ষা করছে। কেন, তুমি আসবে না? তখন একথা শুনে বিজিত বলতে থাকে, কি বলছিস এসব তুই? তোর মাথা টাল হয়ে গেছে নাকি? কি করে শিবানীর সঙ্গে বিজনের বিয়ে হবে? শিবানী কি বেঁচে আছে? তুই জানিস না শিবানী মরে গেছে? তখনই নন্দা বলতে থাকে, আমি জানি, কিন্তু শিবানী বেঁচে আছে, শিবানী আছে, শিবানীর সঙ্গে বিজনের বিয়ে হচ্ছে, আর বিয়ের আয়োজন করছে শিবানীর দাদা। তখন একথা শুনে দেখা যায় বিজিত ভয় পেয়ে যায়। বিজিত বলতে থাকে, তুই সত্যি করে বলতো, তোকে দিয়ে কথাগুলো কেউ বলাচ্ছে নাকি সত্যি সত্যি এমনটাই হচ্ছে? তখনই নন্দা বলতে থাকে, আমি তোমাকে কেন মিথ্যে বলবো বল, সত্যি এসব হচ্ছে। তুমি বিশ্বাস না হলে তুমি গ্রামে এসে দেখে যাও। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, তুই বুঝতে পারছিস তুই কত বড় কি কথা বলছিস? আমার বিয়ে আমি জানি না? তখনই দেখা যায় নন্দা বলতে থাকে, কেন, রেজিস্টার মালতী সেন এসেছিল তো, উনি এসেছিলেন, উনি সবটা অ্যাপ্রিসিয়েট করে গেছে। এরপরে দেখা যায় ফোনটা কেটে দেয় নন্দা। তখনই মায়া বলতে থাকে, আমি তোমাকে দেখে পাউডার ফিল করছি। তুমি একদম ঠিক কাজ করেছো নন্দা। তুমি ভেবেছিলে তোমাকে বিয়ে করবে, কিন্তু ও কখনোই বিয়ে করবে না। কারণ ও ওরকম ছেলেই নয়। ও এখন আমাদের পরশুরাম স্যারের শালিকাকে বিয়ে করছে। উনি এখন কলকাতায় অনেক ধনীর দুলালিকে বিয়ে করছে। তোমাকে কিছুতেই উনি বিয়ে করবে না। এরপরে দেখা যায় যে শিবপ্রসাদ এসে নন্দাকে বলতে থাকে, শুনুন নন্দা দেবী, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ কোনোভাবেই এরকম আমার পাশ থেকে সরে যাবেন না। আমার বোনের খুনিকে শাস্তি দিতে আমাকে সাহায্য করবেন। যদি আপনি আমাকে সাহায্য করেন তবে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এদিকে দেখা যায় কর্ণচার্যের লোকজন সুধারানীকে নিয়ে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে। আর তখন সুধারানী মনে মনে বলছে, আমি যে কি ঝামেলায় ফেসে গেলাম, এই 10,000 টাকার জন্য নিজেকে এরকম একটা ঝামেলায় পড়তে হবে আমি কখনোই ভাবিনি। ঠিক তখনই দেখা যায় সুধারাদির গাড়ির সামনে একটি বৃদ্ধা মহিলা এসে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই দেখা যায় ড্রাইভার গাড়ি থামালে তখন কর্ণচার্যের সিকিউরিটিরা নেমে যায় আর বলতে থাকে, আপনি এখানে কি করছেন? এভাবে রাস্তার মাঝখানে কেন পড়ে যাচ্ছেন? যদি আপনার উপরে গাড়ি চলে যেত তবে তো আমাদেরই দোষ হতো। বলতেন যে আমরাই নাকি আপনাকে পিষে দিয়েছি। তখন একথা শুনে দেখা যায় বলতে থাকে, আমাকে একটু রাস্তাটা পার করে দেবে বাবা, একটু বয়স হচ্ছে তো তাই হাঁটতে পারছি না, পড়ে যাচ্ছি বারবার। এরপরে দেখা যায় এই বলে টটিনির লোকগুলো আটকাতে থাকলে ঠিক তখনই ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের অফিসাররা এসে চারপাশটা ঘেরাও করে ধরে। পুরো গাড়ি ঘেরাও করে ধরলে তখনই দেখা যায় লোকগুলো বলতে থাকে, এই তুই কার সঙ্গে কথা বলছিস, এদিকে দেখ। এরপরে দেখা যায় লোকটি যখনই তাকাবে ঠিক তখনই টটিনি নিজের রিভার বের করে লোকটির মাথায় ধরে আর বলতে থাকে, ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট, টটিনি গাঙ্গুলি। একথা শুনে দেখা যায় লোকগুলো ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আপনারা এখানে কি করে? তখন টটিনি বলতে থাকে, আমরা কি করে সেটা তোদের পরে জানিয়ে দেব, কিন্তু তোদের কে পাঠিয়েছে? কর্ণ চ্যাটার্জি। তো কর্ণ চ্যাটার্জিকে আমরা এমনভাবে শাস্তা করব না, কর্ণ চ্যাটার্জির সিকিউরিটি রাখা বের করে দেব। তখনই লোকগুলো বলতে থাকে, আপনি এভাবে আমাদের সঙ্গে বিহেভ করতে পারেন না। তখনই একথা শুনে টটিনি বলতে থাকে, আমি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের অফিসার, আমি চাইলেই এখানে শ্যুট করে দিতে পারি আর এনকাউন্টার বলেও চালিয়ে দিতে পারি। তাই
আমাদের সঙ্গে লাগতে এসো না, আমাদের সঙ্গে লাগতে হলে ঝামেলায় পড়ে যাবে। আর তোমরা সুধারানী দাসকে গাড়ি থেকে নামাও আর আমাদের গাড়িতে উঠিয়ে নাও, আর ওদেরকে ছেড়ে দাও। এরপরে দেখা যায় গুন্ডাগুলো বলতে থাকে, প্লিজ এমন করবেন না, আমরা যদি ওনাকে ছেড়ে দিই তবে আমাদের আর বেঁচে থাকা হবে না, মিস্টার কর্ণ চ্যাটার্জি আমাদের মেরেই ফেলবে। তখন দেখা যায় সুধারানী টটিনিকে বলতে থাকে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আপনি যদি আজকে না আসতেন তবে আজকে আমাকে যে কতটা কষ্ট পেতে হতো আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। এভাবে ভয় পেয়ে পেয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে হতো। আমি যে কি ভুল করেছি আমি আপনাকে বলতে পারবো না। আমি যে কতটা ভুল করেছি, আমার এই ভুলের জন্যই আমাকে আজকে এত দূর আসতে হচ্ছে, এতটা সাফার করতে হচ্ছে। তা না হলে তো আমাকে এভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে হতো না, তাই না? তখনই টটিনি বলতে কেকে, শুনুন, মানুষ বলে না যে অতি লোভে তাঁতি নষ্ট। ঠিক হয়েছে, আপনার মতো 10,000 টাকার কারণে আপনি একটা ছোট্ট বাচ্চাকে এমনভাবে ফাঁসালেন, তার বাবা মার থেকে তাকে দূরে করে দিলেন। এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না, তাই না? তখন একথা শুনে সুধারানী বলতে থাকে, আমি আপনাকে কোনোভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি না। কি করে আপনার সামনে কৃতজ্ঞতা প্রকাশ করব, আমার ভাষা জানা নেই। তখন টটিনি বলতে থাকে, আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না, আপনি আমার একটা কাজ করে দিলেই হবে। তখন একথা শুনে দেখা যায় মহিলা বলতে থাকে, হ্যাঁ বলুন, কি কাজ? তখনই রনি বলতে থাকে, আসলে কাজটা হচ্ছে আপনাকে আবার স্কুলে যেতে হবে, ওখানে গিয়ে কর্ণ চ্যাটার্জিকে ভয় দেখাতে হবে। এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি স্কুলে এসে পড়েছে।